18 জানুয়ারি 2012 দিল্লির এইমস ট্রমা সেন্টারের সামনে একটি অটো এসে থামে। 15 বছর বয়সী একটি মেয়ে ওই অটো থেকে নেমে 2 বছরের আহত রক্তাক্ত ফালাককে হসপিটালের করিডোরে ফেলে একরকম গায়েব হয়ে যায়। হসপিটাল কর্তৃপক্ষ নোটিশ করলে তারা ফালাককে দ্রুত আইসিইউতে নিয়ে যায়। আর এরপরই দেখতে পায় বাচ্চাটার মাথা ফাটা, 2 হাতের হাড় ভাঙা, গালে মানুষের কামড়ের দাগ। সাথে সাথে দিল্লি পুলিশকে খবর দেয়া হয়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, কে এই ফালাক? কে তার এমন অবস্থা করেছে? যে মেয়েটি তাকে হসপিটালে ফেলে গেল সেই বাকে ওর বাবা মাই বা কোথায়? পুলিশ যখন এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে তাদের অনুসন্ধান শুরু করে, ধীরে ধীরে তাদের সামনে আসে ভারতবর্ষের সবথেকে বড় উইমেন ট্রাফিকিং নেটওয়ার্ক। এরপর পুলিশ কিভাবে ওই নেটওয়ার্কে ধরেছিল আর এই ফালাকেরই বা কী হয়েছিল জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2012 সালের দিল্লিতে ঘটে যাওয়া বেবি ফালাকের সত্য ঘটনার উপর নির্মিত ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার ওয়েব সিরিজ দিল্লি ক্রাইম সিজন 3 এর কথা। ইতিমধ্যেই আমি আগের 2টা সিজনে এক্সপ্লেন করে রেখেছি, আপনারা চাইলে দেখতে পারেন। না দেখলেও তেমন কোনো সমস্যা নেই, কারণ ক্যারেক্টার আর রোল ছাড়া 3টি সিজনের গল্প একদমই আলাদা। তো আর কথা না বাড়িয়ে সোজা গল্পে চলে যাচ্ছি। এখানে নারীর থেকে পুরুষের সংখ্যা বেশি, তাই এখানের পুরুষদের বিয়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাত্রী খুঁজে এনে তারপরে বিয়ে করতে হয়। পুরুষদের বয়স অনেকেরই 50-এর ঊর্ধ্বে, আর কনেদের বয়স 12 থেকে 14 বছর। এই সকল মেয়েরা কেউই নিজ ইচ্ছায় বিয়ে করতে চাচ্ছে না, তাদেরকে বাধ্য করা হচ্ছে। আর এই গণবিয়ের আয়োজনটি করেছে মিনা নামে এই মেয়েটি। তার একটি ম্যারেজ এজেন্সি আছে, ওই এজেন্সির আন্ডারেই তারা মাঝে মাঝে এমন গণবিয়ের আয়োজন করে। এ হচ্ছে মিনার সহযোগী কুসুম। কুসুম এই মেয়েতে দেখাশোনা করে, আর তার সাথে রয়েছে মিনার বয়ফ্রেন্ড বিজয়। এর মধ্যে একটি মেয়েকে বিয়ের পিড়িতে নেওয়া হচ্ছিল, কিন্তু মেয়েটির যার সাথে বিয়ে হচ্ছে তার বয়স দেখে মেয়েটির পুরো মাথা ঘুরে যায়। মেয়েটি চিৎকার করে বলে, আমি বিয়ে করতে চাই না। এই জন্য মেয়েটিকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়, আর ওই মেয়েটির জায়গায় অন্য একটি মেয়ের সাথে ওই বৃদ্ধ ব্যক্তির বিয়ে দেওয়া হয়। এখান থেকে সিন চলে যায় আসামের শিলচর। ডিসিপি ভার্তিকা চতুর্বেদীকে পূর্বের কেসের জন্য প্রমোশন দিয়ে ডিআইজি বানিয়ে আসামে পাঠানো হয়েছিল। প্রমোশনটা শুধু নামেই, আসলে এটা ভার্তিকার জন্য একটা পানিশমেন্ট ছিল, যেটা আমরা সিজন 2তে দেখেছিলাম। এদিকে আসাম রাইফেলসের থেকে পুলিশকে জানানো হয়েছে এই রুট দিয়ে একটি অস্ত্রের চালান যাবে, তাই পুলিশ দিনরাত চেকপোস্টে ডিউটি করছিল। ভার্তিকাও এই জন্য নিজেই দেখতে এসেছে। এর মধ্যে একটি ট্রাক আসতে দেখে পুলিশ রাস্তা আটকে দেয়, আর ওই ট্রাকে থাকা লোকজন পুলিশ দেখা মাত্রই এলোপাতারি গুলি ছুটতে শুরু করে। এমনকি একসময় তারা ট্রাক ফেলে পালিয়েও যায়। তবে ট্রাকের ড্রাইভার পালাতে না পেরে সারেন্ডার করে। সাথে সাথে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়ে প্রথমে ট্রাকটিকে তল্লাশি করা হয়। আর এরপর কভার ভ্যানের দরজা খুলে যা দেখা যায় তার জন্য কেউই প্রস্তুত ছিল না। কভার ভ্যানের মতো অসংখ্য অল্প বয়সী মেয়ে, মানে এই সকল মেয়েদেরকে পাচার করা হচ্ছিল। মেয়েগুলোকে শিলচর থানায় এনে তাদের থেকে তথ্য নেওয়া হয়। ইন্সপেক্টর ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ভার্তিকাকেও জানায় ট্রাক মিজোরাম থেকে এসেছে। দিল্লির আজাদপুর নামে কোথাও এই মেয়েদেরকে ড্রপ করার কথা ছিল। ড্রাইভার বলছে 2 দিন আগেও এমন আরেকটি ট্রাক সে যেতে দেখেছে। তবে এই ড্রাইভার আর কিছু তথ্য দিতে পারছে না। এই মেয়েগুলোর সাথে কথা বলে ভার্তিকা বুঝতে পারে এদের মধ্যে অনেকেই শিক্ষিত, চাকরির জন্য এসেছিল। আবার কয়েকজনের বাবা মা নিজেরাই মেয়েদের কাজের জন্য তাদেরকে পাঠিয়েছে। আশেপাশের সকল থানার মিসিং কমপ্লেনগুলো জোগাড় করে দেখা যায় সোনম নামে 18 বছর বয়সী একটি মেয়ে নিখোঁজ। সোনমের দাদি নিজেই মিসিং কমপ্লেন রেজিস্টার করেছিল, তবে এই মেয়েদের মধ্যে সোনম নেই। এই জন্য ভার্তিকা ধারণা করে 2 দিন আগে যে ট্রাকটি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে সোনম হয়তো ওই ট্রাকে থাকতে পারে। এই জন্য ভার্তিকার সাথে সাথে দিল্লি পুলিশের এসএইচও ভূপেন্দ্রকে কল করে পুরো বিষয়টি জানায় যে 2 দিন আগে একটি ট্রাক দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে, আজাদনগর ড্রপ করার কথা। এই জন্য ভূপেন্দ্র আশেপাশের সব জায়গায় চেকপোস্ট বসিয়ে দেয়। অন্য দৃশ্যে আমাদের এসিপি নীতি সিংকে দেখানো হয়। গত সিজনে আমরা দেখেছিলাম নীতি দেবিন্দারকে বিয়ে ঠিকই করেছিল, কিন্তু চাকরির জন্য সংসার সময় দিতে না পারায় দেবিন্দারের সাথে নীতির মাঝে মধ্যেই ঝামেলা বেঁধেই থাকত। তাই শেষমেশ তারা ডাইভোর্স দিতে প্ল্যান করেছে। এমনকি দেবিন্দার তো মালিকা নামে একটি মেয়েকে বিয়ে করার পরিকল্পনা সেরে ফেলেছে। নীতি আর দেবিন্দার সেই বিষয় নিয়ে আলোচনা করছিল। তখনই সাব ইন্সপেক্টর ভীমলা কল করে নীতিকে জানায় 2 বছরের একটি বাচ্চাকে কেউ আহত অবস্থায় এইমস হসপিটালে ফেলে পালিয়ে গেছে। বাচ্চা এখন আইসিইউতে, বাঁচার সম্ভাবনা খুবই কম। শোনামাত্র নীতি হসপিটালে ছুটে যায়। ডক্টর জানায় মাথায় আঘাত পেয়েছে, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে ইমার্জেন্সি সার্জারি করতে হবে।
নীতি জানতে চায় যে আপনার কি মনে হয়, এটা কি অ্যাক্সিডেন্ট না অন্য কিছু। ডক্টর বলে অ্যাসল্ট করা হয়েছে, বাচ্চার মুখে কামড়ের চিহ্ন আছে। হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় অল্প বয়সী একজন নারী একটি অটো থেকে নেমে হসপিটালে প্রবেশ করছে, তবে কোনো ডেস্কে কথা না বলে তাকে অ্যাডমিট না করেই হসপিটালের করিডোরের মধ্যে ফেলে একরকম গায়েব হয়ে যায়। ফুটেজ দেখে বিমলা বলছিল, আমার তো মনে হচ্ছে এই মেয়েটা বাচ্চাটিকে বাঁচাতেই হসপিটালে এনেছে, তবে পুলিশের ঝামেলায় না পড়তে হয়তো পালাতে পারে। ওই মেয়েটি যে অটোতে করে এসেছিল, নীতি তার নম্বর ডিটেলস বের করে এসআই সুধীর আর জয়রাজকে সেই অটো চালকের কাছে পাঠায়। অটো চালক তাদেরকে জানায় সে মহিপালপুরের বন্দনা লজ থেকে ওই মেয়েকে তুলেছিল। অন্যদিকে ভার্তিকা এই মেয়েদের কেসের বিষয়ে কথা বলতে তার সিনিয়র অ্যাডিশনাল কমিশনারের সাথে দেখা করে, তাকেও পুরো বিষয়টির ডিটেলসে জানায় যা আমাদের দ্রুত তদন্ত শুরু করতে হবে। কিন্তু অ্যাডিশনাল কমিশনার সোজা বলে দেয়, এটা ইন্টার স্টেট কেস, তুমি দিল্লি পুলিশকে ডিটেলস দিয়ে দাও, ওরাই দেখবে। ভার্তিকার কথা, এটা তো আমাদের কেস, আমাদের কাছে এভিডেন্স আছে, সঠিক সময় ওই মেয়েদের উদ্ধার করতে না পারলে ওরা একরকম গায়েব হয়ে যাবে। তারপর অ্যাডিশনাল কমিশনার কোনো মতে রাজি হচ্ছে না। এর জন্য ভার্তিকা একসময় তাকে একটি কনসেন্ট পেপার দেয় এবং বলে যে আপনি সাইন করে দিন যে আপনি আমাকে এই তদন্ত করতে বাধা দিচ্ছেন। অ্যাডিশনাল কমিশনার তখন বাধ্য হয়ে ভার্তিকাকে পারমিশন দিয়ে দেয়। সিন চলে যায় দিল্লির উত্তমনগরে। মিজোরাম থেকে আগের ট্রাকে করে যে মেয়েদেরকে আনা হয়েছিল তাদেরকে কল্যাণী নামে এক দালালের কাছে নিয়ে আসা হয়, আর এই মেয়েদের মধ্যে সোনমকেও দেখা যায়। কল্যাণী প্রথমে মেয়েদেরকে খাবার খাওয়ায় আর এরপর সবাইকে বলে, দেখো তোমরা সবাই কাজের জন্য এসেছ, তোমাদের আগে বেশভূষা পাল্টাতে হবে, তোমাদের সুন্দর লাগলেই তো তোমরা ভালো কাজ পাবে। কল্যাণী সবাইকে মেকআপ প্র্যাকটিস করতে বলে। এ হচ্ছে রাহুল, কল্যাণীর হয়ে কাজ করে। রাহুলকে একটু চিন্তিত মনে হচ্ছিল, এমনকি তার স্ত্রী খুশিকে মেসেজ করে তাদের মেয়ে নূরের বিষয় জানতে চাইছে। দুজনের মেসেজ দেখে বোঝা যায় কোনো একটা সমস্যা হচ্ছে। এজন্য রাহুল খুশির সাথে দেখা করতে লজে যেতে চাচ্ছিল, কিন্তু কল্যাণী যেতে দিতে চাচ্ছে না। কল্যাণী বুঝে ফেলে রাহুল কোথায় যাবে, তাই কল্যাণী রাহুলকে বলে, দেখ ওই মেয়ে তোর মাথা খেয়ে ফেলবে, তোর জন্য ভালো হবে ওই মেয়ের থেকে দূরে থাক। তারপর রাহুল খুশির সাথে দেখা করতে বেরিয়ে যায়। এরপর কল্যাণী বড় দিদি নামে একজনকে কল করে, আর আমরাও দেখতে পাই এই বড় দিদি মূলত মিনা। মিনা কল্যাণীকে 30টি মেয়ের অর্ডার দিয়েছিল, যেখানে কল্যাণী মাত্র 20টি মেয়ে জোগাড় করতে পেরেছে। তবে কল্যাণী কথা দেয় অল্প কয়েকদিনের মধ্যে বাকি 10 জনও জোগাড় হয়ে যাবে। মিনা মূলত রোহতাক থেকে এই পুরো চক্রটি নিয়ন্ত্রণ করে। অন্যদিকে সুধীর আর জয়রাজ বন্দনা লজে গিয়ে জানতে পারে এই মেয়েটির নাম খুশি, স্বামীর নাম রাহুল, একমাত্র মেয়ে নূরকে নিয়ে 1 মাস যাবৎ এই লজে ভাড়া থাকে। জয়রাজরা সেই রুমেও যায়, কিন্তু রুমে এখন কেউই নেই। লজের দেয়ালে বাচ্চার সাথে তাদের অসংখ্য ছবি, ভিতরের জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। আর সব থেকে শকিং বিষয়, বাথরুমের বেসিন, কোমোড, এমনকি ফ্লোরের মধ্যে রক্ত পড়ে আছে। বিছানার বেশ কিছু অংশেও রক্ত লেগে আছে। এতে করে তারা বুঝতে পারে ঘটনা এখানেই ঘটেছে। পাশের রুমে থাকা এক ব্যক্তিও রাহুলের কথা বলে যে ও তো উগ্রমেজাজি স্বভাবের মানুষ, সবসময় ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আর খুশির কথা বলে যে ওই মেয়েকে দেখে তো মনে হয় না যে 14-15 বছরের বেশি হবে। এর মধ্যে রাহুলের লজে পৌঁছে যায়, কিন্তু রুমের সামনে জয়রাজদের দেখেই বুঝতে পারে এরা পুলিশের লোক, তাই রাহুল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। সিন চলে যায় রোহতাক মিনার ফার্ম হাউসে। কুসুম 6টি মেয়েকে নিয়ে এসেছে, এদের মধ্যে 3 জন রানিং স্টুডেন্ট, ইংরেজিতেও খুব ভালো। তাই মিনা ওই 3টি মেয়েকে সিলেক্ট করে কুসুমকে ট্রেনিং দিতে বলে। এদিকে মিনার বয়ফ্রেন্ড বিজয় ওই মেয়েদের জন্য পাসপোর্ট বানিয়ে এনেছে। এখানে বিজয় আর মিনার কথা আমরা বুঝতে পারি ভাইজি নামে এক গ্যাংস্টার থেকে তার 2 কোটি টাকা লোন নিয়েছিল, সে টাকা শোধ করতে চাপ দিচ্ছে। এদিকে মিনা জন গুপ্তা নামে থাইল্যান্ডের এক পার্টি পেয়েছে যে ইন্ডিয়া থেকে এমন মেয়েদেরকে নিতে চায়। মিনাও ভাবছে যদি সে একবার জনের সাপ্লায়ার হতে পারে তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সিন দিল্লিতে। ভার্তিকা দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করা মাত্রই ভূপেন্দ্র সে ভার্তিকাকে পিক করে তার অফিসে নিয়ে যায়। অন্যদিকে খুশিকে দেখা যায় একটি পার্কে ঘুমিয়ে আছে। ঘুম ভাঙা মাত্রই খুশি রাহুলকে কল করে জানায় সে নূরকে হসপিটালে ফেলে পালিয়ে এসেছে। খুশি বারবার বলছিল আমি অনেক খারাপ মা, আমার জন্য সবকিছু হয়েছে। রাহুল তখন খুশিকে বোঝায়, দেখ তুই তো ইচ্ছা করে কিছু করিসনি, তুই ওখানেই থাক, আমি এখনই আসছি। এরপর আমরা দুজন মিলে একসাথে নূরকে দেখতে যাব বলে রাহুল বেরিয়ে পড়ে। হসপিটালে তখন নূর জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর পুলিশ নূরের বাবা মাকে খুঁজতে চেষ্টা করছে। এখানে একটি বিষয় বলে রাখি, 2012 সালে সত্যি যে ঘটনাটি ঘটেছিল ওই মেয়েটির নাম ছিল ফালাক, আর এখানে সিরিজে যে মেয়েটিকে দেখানো হচ্ছে এই মেয়েটির নাম দেওয়া হয়েছে নূর, তো আমরা তাকে নূর নামে ডাকবো। এদিকে জয়রাজ আর সুধীর
থানায় ফিরে নীতিকে ওই লজের ফটোগুলো দেখায়, সাথে রাহুলের ক্যারেক্টারের বিষয়ে বলে। আর এই সব কিছু মিলে তারা এখন ধারণা করছে রাহুলই নূরেশ এই অবস্থা করতে পারে। আর খুশি নিশ্চয়ই বাচ্চাকে দেখতে হসপিটালে আসবে। এই জন্য ভীমলা আর জয়রাজ নজর রাখতে হসপিটালে চলে যায়। অন্যদিকে সুধীর রাহুলের তথ্য নিতে গিয়ে জানতে পারে আজ থেকে 5 বছর আগে সিদ্ধু কার সার্ভিসে রাহুল চাকরি করত। তবে ওই সময় এক মেকানিকের 12 বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টা করায় রাহুলকে বের করে দেওয়া হয়েছিল। এদিকে জয়রাজ ফোর্স নিয়ে হসপিটালের গেটে অপেক্ষা করছে, আর ভীমলা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে। তখনই ভীমলা লক্ষ্য করে খুশি আর রাহুল গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছে, তাই দ্রুত সে জয়রাজকে জানিয়ে দেয়। এদিকে রাহুল এসেছে ঠিকই, কিন্তু নূরকে দেখতে নয়, সে খুশিকে নিতে এসেছে। খুশিও বুঝতে পেরে রাহুলের কারে উঠতে চাচ্ছিল না, কিন্তু পুলিশের ভয়ে রাহুল খুশিকে জোরপূর্বক তার কারে তুলে সেখান থেকে পালানোর চেষ্টা করে। খুশি বারবার নূরের কথা জানতে চাচ্ছিল যে নূরের কি হবে। রাহুল বলে জাহান্নামে যাক, পুলিশ আমাদের পিছে পড়েছে, আগে আমাদের বাঁচতে হবে। জয়রাজদাও রাহুলদেরকে ফলো করছিল। এই জন্য রাহুল এক সময় একটি নির্জন জায়গায় কাঠ থামিয়ে খুশিকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু খুশি রাহুলের সাথে না গিয়ে একাই কারের মধ্যে বসে থাকায় পুলিশ একসময় খুশিকে অ্যারেস্ট করে। অন্যদিকে ভার্তিক আর ভূপেন্দ্র আজাদনগর পুলিশ স্টেশনের সিসিটিভি চেক করে দেখে তারা যে ট্র্যাকের বিবরণ দিয়েছিল সেই বিবরণ অনুযায়ী এখানে একটি ট্রাক স্ট্যান্ডের সিসিটিভিতে ওই সকল মেয়েদেরকে সুইফট উইং ট্রাভেলসের একটি গাড়িতে তোলা হচ্ছিল। এমনকি এই মেয়েদের মধ্যে ভার্তিকা সোনমকেও দেখতে পায়। আর এতে করে ভার্তিকা বুঝতে পারে সে যাদেরকে খুঁজছে এরাই তারা। অন্যদিকে মিনাকে দেখা যায় ওই 3 মেয়েকে নিয়ে থাইল্যান্ডে চলে গেছে। মিনা মেয়ে 3টিকে ভালো একটি চাকরির কথা বলে এক একজনকে 15 লক্ষ টাকার বিনিময়ে জন গুপ্তার কাছে বিক্রি করে দেয়। সাথে জন গুপ্তার থেকে এমন আরও 40টি মেয়ের কন্ট্যাক্ট নিয়ে ইন্ডিয়াতে ফিরে আসে। এখান থেকে সিন চলে যায় দিল্লি ভার্তিকা চতুর্বেদীর বাড়িতে। আমরা আগেও দেখেছিলাম ভার্তিকা চতুর্বেদীর চাঁদনি নামে একটি মেয়ে আছে। আগের পর্বগুলোতে আমরা দেখেছিলাম চাঁদনি বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, কিন্তু শেষমেশ দেশে থেকে কিছু একটা করার পরিকল্পনা করেছিল। সেজন্য চাঁদনি এখন একটি বেসরকারি নিউজ চ্যানেলের রিপোর্টারের কাজ করছে। এদিকে নূরকে ভর্তি করা হয়েছে 2 দিন হয়ে গেছে, তাই হসপিটাল কর্তৃপক্ষ এবং দিল্লি পুলিশের থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়। তারা নূরের স্বাস্থ্যের আপডেট দেয় আর তার সাথে জানায় যে পুলিশ ওর পরিবারকে খোঁজার চেষ্টা করছে, তবে তারা যে খুশিকে অ্যারেস্ট করেছে এই বিষয়টি আপাতত গোপন রাখে। অন্যদিকে ভীমলা খুশিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের শুরুতেই ভীমলা যখন বয়স জানতে চায়, খুশি বলে আমার বয়স 20 আর নিজেকে নূরের মা পরিচয় দেয়। কিন্তু নূরের সাথে একজাক্টলি কী হয়েছিল বা রাহুল কোথায় এই ব্যাপারে সে কিছুই বলতে চাইছে না। এতে করে ভীমলা বুঝতে পারে খুশি হয়তো রাহুলকে পোর্ট্রেট করার চেষ্টা করছে। সাথে সে এটাও বুঝতে পারে খুশির বয়স 15 থেকে 16 বেশি হবে না। অন্যদিকে নীতি আর দেবিন্দর তাদের ডিভোর্স ফাইল করেছিল। আজ তাদের ফাইনাল হেয়ারিং, তাই কোর্টের সব আনুষ্ঠানিকতা শেষ করে তাদের মধ্যে যে রিলেশন ছিল সব কিছুই তারা কোর্টের বারান্দায় শেষ করে চলে যায়। আবার ভার্তিকা অফিসে এসে সবার সাথে দেখা করে। এতদিন পর তার পুরাতন কলিগদের সাথে আবার দেখা হলো। ভার্তিকা নীতিতে নূরের কেসটিও ফলো আপ করে এবং সকল বিষয় জেনে ভার্তিকা নিজের কেসে ফোকাস করে। সিনচোজা রোহতাক মিনা বিজয়ের সাথে বসে গল্প করছিল। তখনই থাইল্যান্ড থেকে জন কল করে মিনাকে বলে, তুমি যে মেয়েগুলোকে দিয়েছিল সেগুলো অ্যামেজিং ছিল। 1 সপ্তাহের মধ্যে আমার এমন আর 40টি মেয়ে দরকার। যদিও আগে তাদের সাথে কন্ট্যাক্ট হয়েছিল, তারপরে এত ইমার্জেন্সি চাওয়ায় এই সুযোগে মিনা 12 লক্ষ টাকার পরিবর্তে দাম বাড়িয়ে 15 লক্ষ টাকায় ডিল করে। এদিকে ভার্তিকা ভূপেন্দ্রের সাথে কথা বলছে। ভার্তিকা এটা বুঝতে পারছে না মিজোরাম বা আসাম থেকে যে সকল মেয়েদেরকে পাচার করা হয় তাদের তো কলকাতার দিকে নিয়ে যাওয়ার কথা, এদিকে সরাসরি দিল্লিতে কেন নিয়ে আসা হচ্ছে? এদের উদ্দেশ্যটা কি? আবার সিসিটিভি ফুটেজে ওই মেয়েদেরকে যে ট্রাভেল এজেন্সির বাসে ওঠানো হয়েছিল সেই বাসের নাম দেখে ভার্তিকা ভূপেন্দ্রকে নিয়ে সেই ট্রাভেল এজেন্সিতে যায় আর তাদের সাথে কথা বলে জানতে পারে তারা কয়েকদিন আগেই একটি বিয়ের প্রোগ্রামের জন্য বাসটি ভাড়া দিয়েছিল। ওই বাস দিয়ে ওরা কী করছে এই ব্যাপারে তারা কিছু জানে না, কিন্তু তারা যে ব্যক্তিকে বাসটি ভাড়া দিয়েছিল তার ড্রাইভিং লাইসেন্সের কপি এখনও তাদের কাছে সংরক্ষিত আছে। এজেন্সি থেকে ওই কপিটি দেয়া মাত্রই ভার্তিকা দেখতে পায় এ তো রাহুল, মানে নূরের কেসে নীতিরা যাকে খুঁজছে। তবে নীতিদের কেসে নীতিরা রাহুল নামে খুঁজছে, আর ড্রাইভিং লাইসেন্সে ওর নাম রয়েছে আমজাদ, মানে 2 জায়গায় 2 নাম কিন্তু ছবি একই। এতে করে ভার্তিকা স্পষ্ট বুঝতে পারছে তার কেসের সাথে নীতির কেসের লিঙ্ক আছে। তাই ভূপেন্দ্র রাহুলের সম্পর্কে সব তথ্য বের করতে থানায় নির্দেশ দিয়ে দেয়। অন্যদিকে টিভিতে এই কেস সম্পর্কে জানতে পেরে রাহুল এখন নেপাল যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানোর কারণে
রাহুল সড়ক থেকে বের হতে পারছে না। ভার্তিকাও থানায় ফিরে নীতির সাথে এই কেসের বিষয়ে কথা বলে যে দুজনই আমরা এক ব্যক্তিকে খুঁজছি, তাই দুটি কেসের সাথে লিঙ্ক আছে। তখনই আশুতোষ এসে জানায় ড্রাইভিং লাইসেন্সের যে ঠিকানা দেওয়া রয়েছে সেটা ফেক অ্যাড্রেস। তবে এই নামে একটি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে, যেটা সাফিয়া বেগম নামে একটি মেয়ের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট। এই জন্য ভার্তিকা সাফিয়ার সকল তথ্য বের করতে নির্দেশ দেয়। সিন চলে যায় রোহতাক। কল্যাণীর কাছে যে 30টি মেয়ে ছিল, কল্যাণী ওই মেয়েগুলোকে মিনার কাছে হ্যান্ডওভার করে। তবে মিনার 40টি মেয়ে লাগবে। অবশ্য কল্যাণী কথা দেয়, আমাকে 1 সপ্তাহের সময় দাও, আমি 10টা জোগাড় করে দিব। সাথে এটাও বলে আসামের ডিআইজি ভার্তিকা চতুর্বেদী তার একটি বড় লট আটকে দিয়েছে, যে জন্য তারও একটু সমস্যা হচ্ছে। আর এটা শোনার পর মিনা কল্যাণীকে একটু সাবধান করে বলে দেয়, যাই করো সাবধানে। এদিকে ভার্তিকা নিজেই খুশির সাথে কথা বলে খুশির থেকে তথ্য বের করার চেষ্টা করে। প্রথমে খুশি রাজি না হলেও ভার্তিকা নূরের ফটো দেখিয়ে খুশিকে ইমোশনাল করে জানতে চায়, সত্যি করে বলো ওর মা কোথায়। খুশি একসময় বলে ওর মা ওকে ফেলে গেছে। ভার্তিকা শুরু থেকে জানতে চায়। খুশি জানায় খুশি এখানে মেয়ে না, তাকেও তার পরিবার কাজের জন্য কল্যাণীর কাছে দিয়েছিল, কিন্তু সেখানে কল্যাণী তাদেরকে দিয়ে প্রস্টিটিউশন করাতো। সেখান থেকেই খুশির রাহুলের সাথে পরিচয়। ভালোবেসে রাহুল খুশিকে সেখান থেকে বের করে ওই লজে এনে রেখেছিল। আর নূরের কথা বলে রাহুল নূরকে কল্যাণী থেকে নিয়ে এসেছিল। ভার্তিকা জানতে চায় রাহুল কোথায়। ভার্তিকার কথা দেখো, ও 2 বছরের বাচ্চাটার কি হাল করেছে। খুশি বলে না ম্যাডাম, আমার স্বামী করেনি, যা কিছু করেছি আমি করেছি, আমার জন্য এমনটা হয়েছে। খুশি কাঁদতে কাঁদতে বলে ম্যাডাম আমি খারাপ, আমি সব করেছি। নূর অনেক কান্না করছিল। আমি সারা দিন কান্না থামানোর চেষ্টা করি, কিন্তু কোনো কিছুতেই ওর কান্না থামছিল না। একসময় আমিও পাগলের মতো হয়ে যাই। আমিও বুঝতে পারছিলাম না আমি কি করব। তাই আমি ওর মুখ চেপে ওর কান্না বন্ধ করার চেষ্টা করছিলাম। তখন ও আমার হাতে কামড়ে দেয়, আর আমিও নিজের রাগ সামলাতে না পেরে আমি ওর গালে কামড়ে দেই। এরপর আমি দেখি রক্ত বের হচ্ছে। আমি সাথে সাথে ওকে বাথরুমে নিয়ে যাই। ওকে কমোডের উপর বসিয়ে 1 মিনিটের জন্য টাওয়াল আনতে গিয়েছিলাম, কিন্তু এসেই দেখি ও কমোডের সিট থেকে পড়ে ওর মাথা ফেটে গেছে। পুরো মেঝে তখন রক্ত ভিজে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমার স্বামী রাহুলও কাছে ছিল না, তাই আমি দ্রুত ওকে হসপিটালে নিয়ে যাই। খুশির তথ্য মতো নূরের সাথে এই ঘটনাই ঘটেছিল। সব কিছু শোনার পর ভার্তিকা জানতে চায় কল্যাণীকে কোথায় পাবো, কল্যাণী তোমাকে কোথায় নিয়ে রেখেছিল। খুশি কল্যাণীর ঠিকানা দিলে নীতি কোর্ট থেকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে কল্যাণীকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। আর অন্যদিকে রাহুলকে দেখা যায় রাহুলের প্রথম স্ত্রী শবনমের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। রাহুল শবনমকে বোঝানোর চেষ্টা করছিল, দেখো আমি ভুল করেছি, তোমাকে ফেলে আমি ওই মেয়ের পিছে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমি কথা দিচ্ছি একবার আমি নেপাল চলে গেলে আমি একটা কাজ পেলে তোমাকেও নিয়ে যাব। তুমি শুধু আমাকে শহর থেকে বের করার একটা ব্যবস্থা করে দাও। কিন্তু শবনম এত বোকা নয়। শবনম জানে রাহুল নিজের সুবিধার জন্য তাকে পটাচ্ছে, তাই শবনম গোপনে পুলিশের সাথে যোগাযোগ করে রাহুলকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। তবে পুলিশ দেখা মাত্রই রাহুল তার সাথে থাকা রিভলভার দিয়ে পুলিশের উপর গুলি চালানোর চেষ্টা করলে জয়রাজরা অনেক কষ্টে রাহুলকে ধরে থানায় নিয়ে যায়। আর রাহুলকে জিজ্ঞাসাবাদ শুরু করলে রাহুল অস্বীকার করে যে কল্যাণী বা খুশি সে কাউকে চিনে না। আবার কল্যাণীকে জিজ্ঞাসাবাদ শুরু করলে কল্যাণী তো নিজেকে সোশ্যাল ওয়ার্কার হিসেবে পরিচয় দিচ্ছে। কল্যাণীর কথা আমি অসহায় দুস্থ মেয়েদের নিয়ে এসে ট্রেনিং দিই, যে বাড়িতে হাউসকিপিং লাগে, যার রান্নার লোক লাগে, সে সকল জায়গাতে আমি ওদেরকে কাজ দিই। আমি তো ওদের ভালো ভবিষ্যৎ তৈরি করি। আর এই জন্য হয়তোবা মানুষ আমাকে নিয়ে বিভিন্ন কথা বলে। মানে কল্যাণী এমন এক মহিলা, তার থেকে কথা বের করার তো দূরে থাক, তার কথা সহ্য করাটা একরকম টর্চারের সমান। ভার্তিকারাও বুঝতে পারছে কল্যাণীর সাথে এভাবে কথা বলে তার থেকে কিচ্ছু বের করা সম্ভব নয়। আর কল্যাণী একসময় বলেই দেয় সে তার লয়ারকে ছাড়া কোনো কথাই বলবে না। আর কল্যাণী সেই রাইট আছে, তাই কল্যাণীকে একটি কল করার সুযোগ দেওয়া হয়। সুযোগ নিয়ে কল্যাণী দ্রুত সুযোগ নিয়েই কল্যাণী মিনাকে কল করে এবং তার অ্যারেস্টের বিষয়ে বলে। কল্যাণী বলে দিদি যে কোনো মূল্যে আমাকে বের করো। মিনা বলে তুমি চিন্তা করো না, তুমি আমার লোক, তোমাকে কীভাবে বের করতে হবে আমি জানি, তবে তুমি কিছুতেই মুখ খুলবে না বলে মিনা কল কেটে দেয়। আর সাথে সাথে তার সিমটি ভেঙে ফেলে। এমনিতেও সিমগুলো ফেক, তারপরে ভেঙে ফেলার কারণে পুলিশ আর টেস্ট করতে পারবে না। নিয়ম অনুযায়ী কল্যাণীকে ওই দিনই কোর্টে হাজির করা হয়। মিনা কল্যাণীর পক্ষের উকিল পাঠিয়েছে, তারাও কল্যাণীকে সোশ্যাল ওয়ার্কার হিসেবে পরিচয় দিয়ে তার বেলের আবেদন করে। কিন্তু ভার্তিকারা সকল রিপোর্ট সাবমিট করে যে তাদের কাছে তথ্য আছে কল্যাণী চাইল্ড ট্রাফিকিংয়ের সাথে জড়িত আছে। ভার্তিকারা কল্যাণী 3 দিনের রিমান্ড চায়। আর কোর্টও সবকিছু বিবেচনা করে কল্যাণীকে 3 দিনের পুলিশ কাস্টডিতে পাঠিয়ে দেয়। কল্যাণী এবং মৃণাল লয়ার দুজনই বুঝতে পারছে পুলিশ কাস্টডিতে যেহেতু তাকে পাঠানো হচ্ছে,
পুলিশ যে কোনোভাবে কল্যাণী থেকে কথা বের করে ফেলবে। তবে মিনা একটি বিকল্প প্ল্যান করে রেখেছিল। কল্যাণীকে যখনই কোর্ট থেকে বের করে গাড়িতে তোলা হবে, তখনই দুজন হেলমেট পরিহিত ব্যক্তি সবার সামনে কল্যাণীকে এলোপাতাড়ি গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। এমনভাবে গুলি করেছে, হসপিটালে নেওয়ার সুযোগ মাত্র নেই, কল্যাণী স্পটেই মারা যায়। কোর্ট চত্বরে এতগুলো পুলিশ কর্মকর্তার সামনে দিনে দুপুরে এভাবে খুন হয়, লয়াররা কোর্টের সামনে প্রোটেস্ট শুরু করে। ভার্তিকারাও ওই দুইজন শুটারকে আইডেন্টিফাই করতে আশেপাশের সকল সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছিল। তখনই কমিশনার কল করে জানায় মিনিস্ট্রি তাদের টাস্কফোর্সের আবেদন অ্যাকসেপ্ট করেছে। তাই ভার্তিকাকে বলে, তুমি দ্রুত টাস্কফোর্স গঠন করে এই চক্রটিকে ধরার ব্যবস্থা করো। কল্যাণী তো মারা গেছে। ভার্তিকারা জানে রাহুল কল্যাণীর হয়ে কাজ করত, তাই তারা রাহুলকে জিজ্ঞাসাবাদ করে। রাহুল আবার অস্বীকার করছিল কল্যাণীকে সে চেনে না, কিন্তু কল্যাণীর ওই শ্যুট আউটের ভিডিওটি দেখালেই রাহুল একসময় সত্যিটা বলে যে রাহুল যখন ছোট ছিল তখন কল্যাণী রাহুলকে কাজে নিয়েছিল। সে কল্যাণীর হয়ে বিভিন্ন জায়গা থেকে মেয়েদেরকে নিয়ে আসতো এবং দিয়ে আসতো, কিন্তু কল্যাণী কার হয়ে কাজ করে, কল্যাণীর উপরে কে আছে, কাকে সে সাপ্লাই করে, রাহুল এই সম্পর্কে কিছুই জানে না। রাহুল শুধু বড় দিদির কথা বলে, যে আমি বারবার বড় দিদি বলতে শুনেছি। ভার্তিকা রাহুলের কাছে নূরের মায়ের কথা জানতে চায়, যে নূরের মাকে। রাহুল তখন শবনম বানু নামে একটি মেয়ের কথা বলে, তবে তার ওয়াইফ না, কিন্তু অন্য একটা শবনম বানু। রাহুল এটাও জানায় সেই শবনম বানুকে সে রোহতাকের একটি ফার্ম হাউসে ড্রপ করে দিয়ে এসেছিল। এরপর কোথায় গিয়েছে সে জানে না। রাহুলের থেকে এতটুকু তথ্য পাওয়া গেল। আবার কল্যাণীর ফোন কল রেকর্ড চেক করে জানা যায় কল্যাণী রেগুলার রোহতাকের একটি নম্বরে কথা বলতো। ওই নম্বরটি রোহতাকের একটি ম্যারেজ এজেন্সির নামে রেজিস্টার করা। এতে করে ভার্তিকারা সন্দেহ করছে কল্যাণী যে ম্যারেজ এজেন্সির সাথে যোগাযোগ করতো সেটা রোহতাকে। আবার রাহুলও বলেছে শবনমকে সে রোহতাকে ড্রপ করেছিল। তার মানে ওই ম্যারেজ এজেন্সির সাথে এই কেসের কোনো একটা কানেকশন নিশ্চয় আছে। তাই ভার্তিকার নীতিকে রোহতাক পাঠিয়ে দেয়। এদিকে ওই শ্যুট আউটের ফুটেজ পর্যবেক্ষণ করে ভার্তিকারা এতটুকু বুঝতে পারে ওরা ইচ্ছা করলে কল্যাণীকে আগেই মারতে পারত, কিন্তু তা না করে ওরা কোর্টের সামনে অপেক্ষা করেছে। মানে কল্যাণী যদি বেলে মুক্তি পেত তাহলে হয়তো বা বেঁচে যেত। তার মানে কল্যাণীর পিছে যারা রয়েছে তাদের তথ্য যেন কল্যাণী বলতে না পারে, সেজন্য কল্যাণীকে স্বর্ণ হয়েছে। ভার্তিকা লন্ডন নামে এক ইনফরমেশন দেখা করে, মূলত এই শহরে কোথায় কোন শুটার আছে, কারা কখন কোন কন্ট্যাক্ট নিচ্ছে, কাকে মারছে, এই লন্ডনের কাছে সব তথ্য পাওয়া যায়। কিন্তু কল্যাণীর বিষয়ে সে কিছু জানে না। লন্ডন বলে আমাকে সময় দিন, আমি সব তথ্য অ্যারেঞ্জ করে দিব। সিন চলে যায় রোহতাকে। কুসুম ওই সকল মেয়েদেরকে একটি বাড়িতে নিয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছে, মানে কিভাবে ওয়েস্টার্ন ড্রেস পরতে হয়, কিভাবে সাজতে হয়, নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়, প্রত্যেকটা মেয়েকে ধাপে ধাপে শেখাচ্ছে। নীতিও রোহতাকে পৌঁছে গেছে। আর এখানে পৌঁছা মাত্রই লোকাল থানা এএসআই সিমরান নীতিকে অ্যারেস্ট করতে শুরু করে। তারা প্রথমে ম্যারেজ ব্যুরো অফিসে যায়, গিয়ে বুঝতে পারে অনেক দিন যাবৎ তালাবদ্ধ অবস্থায় রয়েছে, আশেপাশে কেউই নেই। তবে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে, এমনকি পুরো অফিসের সব ফাইল খুলে তারা খুঁজে দেখার চেষ্টা করে যে এর মধ্যে শবনম বানু নামে কোনো মেল লিঙ্ক খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু তেমন কিছু না পেয়ে সেদিনের মতো তারা ফিরে আসে। সিন চলে যায় পরবর্তী দিন দিল্লিতে। নূরের স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি। ডক্টর শুধু বারবার বলছে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে এই মুহূর্তের পরিবারকে সব থেকে বেশি প্রয়োজন ছিল। আবার কল্যাণীর বাড়ি থেকে যে সকল মেয়েদেরকে উদ্ধার করে আনা হয়েছিল সবাই অপ্রাপ্তবয়স্ক, তেমনটা খুশিও। তাই খুশিসহ ওই সকল মেয়েদেরকে একটি এনজিওতে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে সকালবেলা নাস্তার টেবিলে নীতি সিমরানের সাথে ওই ফটোগুলো নিয়ে কথা বলছিল, যে এখানে যে বিয়েগুলো করা হয়েছে বা বিয়েগুলো করানোর জন্য বা বিয়ে করাতে যারা সাহায্য করছিল, মানে ফটোতে যাদেরকে দেখা যাচ্ছে যারা বিয়ে করছে বা যারা করাচ্ছে, সিমরান কাউকে চিনে কিনা। সিমরান বলে এদেরকে তো আমি কখনো দেখিনি, তবে এমন একজন আছে যে হয়তো আমাদেরকে হেল্প করতে পারবে। সিমরান সুখদেব নামে এক ব্যক্তির কাছে নিয়ে যায়। এই সুখদেবরা মূলত বিয়ে বাড়িতে রান্নার কাজ করে। সুখদেবকে ওই বিয়ের বিষয় বললে সুখদেব প্রথমে বলে দেয় আমি এই বিষয়ে কিছুই জানি না। তবে নীতিরা তার কথা শুনে বুঝতে পারে সুখদেব কোনো একটি বিষয় নিয়ে ভয় পাচ্ছে। তাই নীতি তাকে বলে আপনি এখানে না বললেও থানায় গিয়ে তো বলবেন, থানাতেই ডাকবো। এই জন্য সুখদেব তাদেরকে পাশে ডেকে নেয়। সুখদেবের কথা বিয়ে তো শুধু দেখানো মাত্র, ওরা মেয়েদেরকে প্রোডাক্ট হিসেবে বিক্রি করে। সুখদেব ফটো দেখে সুনীল নামে একজনকে আইডেন্টিফাই করে তার ঠিকানা দিয়ে দেয়। অন্যদিকে মিনা আর বিজয় সামনে কিভাবে কি করবে সেই বিষয় নিয়ে আলোচনা করছে। একদিকে ভাইজির টাকা শোধ করতে হবে, অন্যদিকে তাদের পিছে পুলিশ পড়েছে। মিনার কথা চিন্তা করো না, এই লটটা একবার দিতে পারলে সব সমাধান হয়ে যাবে। তবে কল্যাণীকে তো সরিয়ে দিয়েছে। মিনা কলকাতার এক সাপ্লাইয়ের থেকে 10 জন মেয়ে নেওয়ার পরিকল্পনা করছে, কারণ যে কোনো মূল্যে জনকে 40টি মেয়ে তাকে পাঠাতে হবে।
আবার কল্যাণীকে মারতে বিজয় যে শুটারকে কন্ট্যাক্ট দিয়েছিল ওই শুটার বিজয়কে কল করে এই কাজের জন্য আরও 10 লক্ষ টাকা দাবি করে। বিজয়দেরও তো এখন করার কিছু নেই, তাই বাধ্য হয়ে রাজি হয়ে যেতে হয়। আর এদিকে সিমরান নীতিকে নিয়ে অনিলের বাড়িতে গিয়ে ওই বিয়ের সম্পর্কে জানতে চাইলে অনিল তাদের কথার কোনো উত্তর না দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু ওই দিন অনিলের সাথে যে মেয়েটির বিয়ে হয়েছিল ওই মেয়েটি তাদের সাথে গোপনে দেখা করে এবং নীতিদের জানায় তার বর্তমান নাম জানকী আর আসল নাম আরাধনা। নীতি জানতে চায় তোমাদের বিয়ে কে করিয়েছিল। আরাধনা তখন ফটোতে বিজয়কে দেখিয়ে বলে এই ব্যক্তিরাই করিয়েছিল, তাদের সাথে আরও কয়েকজন আছে। আরাধনা মিনার ফটো দেখিয়ে বলে এর নাম বড় দিদি, এই সব কিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু ফটোতে মিনার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। সাথে কুসুমকেও দেখিয়ে দেয় যে এই আমাদেরকে প্রশিক্ষণ দেয়। আরাধনা এটাও জানায় তার বাড়ি ঝাড়খণ্ডে। এক দালাল আরেক দালালের কাছে বিক্রি করতে করতে শেষ পর্যন্ত তাকে রোহতাকের পাশের একটি রেড লাইট এরিয়াতে বিক্রি করে দিয়েছিল। সেখান থেকেই কুসুম আর বড় দিদি তাদেরকে কিনে এনে কোণে হিসেবে অনিলের কাছে বিক্রি করে দিয়েছে। তবে আরাধনা এর থেকে বেশি কোনো তথ্য দিতে পারছে না। না সে কল্যাণীকে জানে, না কোনো শবনম বানুর নাম শুনেছে, কারণ এখানে সবার নাম পরিবর্তন করে দেয়া হয়। নীতি আরাধনাকে বলে তুমি চাইলে আমরা তোমাকে সাহায্য করতে পারি, তোমাকে কোনো সেফ জায়গায় নিয়ে যেতে পারি। আরাধনা বলা দরকার নেই ম্যাডাম, আমি এভাবে বাঁচতে শিখে গেছি। আপনি ওদেরকে ধরুন, ওদের হাতে যে মেয়েগুলো আছে তাদেরকে উদ্ধার করুন, তাহলে অনেক মেয়ের জীবন বেঁচে যাবে, এতে আমার শান্তি। অন্যদিকে ভার্তিকা যে লন্ডনের সাথে দেখা করেছিল ওই লন্ডন ভার্তিকাকে কল করে জানায় তোমার শুটারকে আমি পেয়েছি, কমলা মার্কেট একটি হোটেলের রুমে আছে। শোনা মাত্রই ভার্তিকা ভূপেন্দ্রকে নিয়ে সোজা ওই হোটেলে চলে যায়। কিন্তু হোটেল রুমে ঢুকেই দেখে ওই দুজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। ভূপেন্দ্র যখন ঢুকছিল তখন ভূপেন্দ্র বিজয়কে বের হতে দেখেছিল, তাই ভূপেন্দ্র বিজয়কে সন্দেহ করে বিজয়কে ফলো করে। তবে বিজয়কে ধরার আগেই বিজয় ভূপেন্দ্রকে গানপয়েন্ট করে ফেলে। এক মুহূর্তের জন্য ভূপেন্দ্রর আত্মাটাও যেন বের হয়ে যায়। তবে বিজয় ভূপেন্দ্রকে বলে দেখুন আপনি পুলিশের লোক, এই জন্য আপনাকে মানলাম না, তবে আমাকে ফলো করার চেষ্টা করলে বাঁচতে পারবেন না বলে বিজয় চলে যায়। ভূপেন্দ্র শুধু তাকিয়ে দেখছে, কারণ এটাই স্বাভাবিক। কারণ একজন ব্যক্তি যখন আপনার মাথায় গান পয়েন্ট করবে তখন আপনার হিতাহিত জ্ঞানবোধ সব কিছু চলে যাবে, একরকম মরে গিয়ে তারপর বেঁচে আসা আর কি। কিন্তু ভূপেন্দ্র অ্যাকচুয়ালি বিজয়কে চিনতে পারছে না, কারণ ওকে তো আগে কখনো দেখেওনি। তবে নীতি আরাধনার কাছে বিজয়ের কথা জানতে পেরে ভার্তিকাকে বিজয়ের ফটো পাঠিয়ে দেয়। ভার্তিকার সাথে সাথে লন্ডনকে পাঠিয়ে বিজয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব তথ্য নিতে বলে। অন্যদিকে বিজয়কে দেখা যায় রোহতাক পৌঁছে গেছে। বিজয় মিনাকে দ্রুত ঘুম থেকে জাগিয়ে বলে পুলিশ আমাদের পিছে পড়েছে, আমাকে যেহেতু দেখে ফেলেছে যে কোনো সময় এখানে আসতে পারে। মিনা বলে তুমি এক কাজ করো, মেয়েদেরকে রাজস্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো, আমি কুসুমকে বলে দিচ্ছি। এজন্য বিজয় বের হয়ে যায়। অন্যদিকে নীতি আর সিমরান রোহতাকের রেড লাইট এরিয়াতে রেড করে। মূলত তাদের উদ্দেশ্য ছিল শবনমকে খুঁজে বের করা। তবে শবনমকে খুঁজে না পেলেও তারা সেখানে কুসুমকে পায়। যেহেতু আরাধনা ফটোতে কুসুমকে দেখিয়েছিল তাই দুজনেই কুসুমকে চিনতে পেরে ধরে ফেলে। কিন্তু কুসুম ওই মেয়েদের সম্পর্কে কোনো তথ্যই দিতে চাচ্ছিল না। একসময় কুসুমকে কানপান করে শবনমের কথা জানতে চাইলে কুসুম তখন বাধ্য হয়ে শবনমের কথা বলে দেয় যে ওকে ঝুনঝুনুতে তেজপাল নামে এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়েছে। নীতিও সাথে সাথে ভার্তিকাকে এই বিষয়টি জানিয়ে দেয়। ভার্তিকা বলে ঠিক আছে, কাল সকালে আমরা তোমাদের সাথে জয়েন করব। এদিকে সিমরান সেখানে একটি অকেজো কার্ড দেখতে পায়। সিমরান একটু সন্দেহ হয় যে কার্ডটির সাথে কোনো লিঙ্ক থাকতে পারে, তাই সিমরান ওই কার্ডটিকে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। এদিকে মিনাও জনের সাথে কথা বলার জন্য কল করে যাচ্ছে, কিন্তু জন মিনার সাথে কোনো কথা না বলে বারবার ফোন কেটে দেয়। এতে করে মিনাও বুঝতে পারে জনের হয়তোবা সন্দেহ হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই মিনা আগের বার জনের কাছে যে মেয়েগুলো দিয়ে গিয়েছিল তার মধ্যে একটি মেয়েকে টর্চার করে জন মেরে ফেলেছে। সিন চলে যায় পরবর্তী দিন। সকাল হতেই বিজয় ওই সকল মেয়েদেরকে নিয়ে রাজস্থানের বর্ডারে পৌঁছে গেছে। আবার কুসুমকেও বেলে মুক্ত করা হয়। মিনা কুসুমের সাথে দেখা করে ওই সকল মেয়েদের জন্য তৈরি করা সকল পাসপোর্ট এবং সব তথ্যগুলো দিয়ে বিজয়ের সাথে দেখা করতে বলে নিজে দিল্লিতে চলে যায়। কারণ দিল্লিতে গিয়ে সে কলকাতার ওই সাপ্লাইয়ের সাথে কথা বলে বাকি 10টা মেয়ের ব্যবস্থা করবে। এদিকে নীতি আগে থেকে ঝুনঝুনু পৌঁছে গিয়েছিল। ভার্তিকারা আসা মাত্রই তারা শবনমের খোঁজ করতে তেজপালে বাড়িতে যায়। তবে এখানে শবনমকে সোনিয়া নামে চেনে। ভার্তিকার আসার পরই তেজপালের পরিবার জানায় আজ সকালে সোনিয়া তাদের ট্রাক্টরে আগুন লাগিয়ে এখান থেকে পালিয়ে গেছে। তবে পুলিশ গ্রামে এসে বাড়ির বউর সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। এই বিষয় নিয়ে তারা পরিস্থিতিকে জটিল করে দেওয়ার চেষ্টা করে। এমনকি একসময় বাধ্য হয়ে ভার্তিকাদের দ্রুত এখান থেকে চলে যেতে হয়। অন্যদিকে সিমরান যে কার্ডটি পেয়েছিল ওই কারের তথ্য নিতে আরটি অফিসে যায়। তবে সেখানে কারের নম্বর রেখে তথ্য বের করতে কিছু সময় চায়। অন্যদিকে ভার্তিকারা ফিরে আসছে। তবে তারা চিন্তা করে
শবনম আজ সকালে ট্রাক্টর পুড়িয়ে পালানোর চেষ্টা করেছে। নিশ্চয়ই গ্রাম ছেড়ে এখনও বের হতে পারেনি। তাই তেজপালের পরিবারের আগে তাদেরকে শবনমের কাছে পৌঁছাতে হবে। এখান দিয়ে শহরে যাওয়ার একটি রাস্তা, আর ট্রান্সপোর্ট হিসেবে সবাই বাস ব্যবহার করে। তাই ভার্তিকার একটি বাস স্টপে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর একটি বাস এলে একটি মেয়েকে দৌড়ে ওই বাসে উঠতে দেখে ভার্তিকা ওই বাসে উঠে জানতে চায় এখানে সোনিয়া নামে কে আছে। প্রথমে সাড়া না দিলেও শবনম নাম বলা মাত্রই শবনম বের হয়ে আসে। এরপর ভার্তিকার শবনমকে নিয়ে দিল্লিতে ফিরে যায়। শবনম জানায় তার 3 সন্তান। বড় ছেলে নাম সমীর, তারপর সানিয়া, আর সবথেকে ছোট সানা। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে নূরের কথা জেনে এসেছি তার নাম আসলে সানা। শবনম ভার্তিকাদের বলে তার বাড়ি বিহারে। 16 বছর বয়সে একটি ছেলেকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছিল। এরপর 3টি সন্তান হয়, কিন্তু পরবর্তীতে আমার স্বামী আমাদের ফেলে পালিয়ে চলে যায়। এরপর আমার ববি নামে একটি ছেলের সাথে পরিচয় হয়েছিল। ও বলেছিল আমাকে ভালোবাসে আর আমার সন্তানদেরও মেনে নেবে। তাই ববির সাথে আমি দিল্লিতে এসেছিলাম। কিন্তু ববি দিল্লিতে আমাদেরকে রিসিভ না করে কল্যাণীকে পাঠিয়েছিল। সেখানে কল্যাণীকে আমি প্রথম দেখি। মূলত ববি 3 লক্ষ টাকার বিনিময়ে শবনমকে কল্যাণীর কাছে বিক্রি করে দিয়েছিল। কল্যাণী তখন শবনমকে অপশন দিয়েছিল, হয় প্রস্টিটিউশন করে আমার টাকা শোধ করবে, নয়তো কোনো এক ব্যক্তিকে বিয়ে করে সংসার করবে। শবনম বলে ওই সময় আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করে বিয়ের সিদ্ধান্ত নিই। কিন্তু কল্যাণী আমাকে বিয়ে দিয়ে আমার বাচ্চাদেরকে নিজের কাছে রেখে দেয়। কল্যাণী আমার মেয়ে সানিয়াকে ওর মেয়ে দীপার কাছে মুজাফফরপুরে পাঠিয়ে দেয়। সমীরকে প্রীতবিহারের বাপ্পু নামে এক ব্যক্তির কাছে দিয়ে দেয়, আর বলেছিল সানাকেও নিজেই দেখাশোনা করবে। এরপর আমাকে বড় দিদি আর কুসুমের কাছে পাঠিয়ে দিয়েছিল। ভার্তিকা জানতে চায় এই বড় দিদির কোনো নাম বলতে পারবে। শবনম বলে আমি একবার মিনা বলে ডাকতে শুনেছিলাম, এছাড়া কিছুই জানি না। শবনম বলে তেজপাল 4 লক্ষ টাকার বিনিময়ে মিনার থেকে তাকে কিনে নিয়েছিল। মূলত তেজপালের বংশবৃদ্ধির জন্য একটা ছেলে সন্তানের প্রয়োজন ছিল, কিন্তু কোনোভাবে শবনম কনসিভ করছিল না। একসময় তেজপাল শবনমকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর জানায় ও কখনো মা হতে পারবে না। ওর টিউবের মুখটা বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে বাচ্চা আগেই হয়েছে। তেজপাল শবনমের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতো না, আর শবনমও ভেবেছিল কুসুম হয়তোবা তাকে বলেছে। এই জন্য তেজপাল রাগ করে শবনমের উপর অত্যাচার শুরু করে। আর এই অত্যাচার সহ্য করতে না পেরেই শবনম রাগ করে তেজপালের ট্রাক্টর পুড়িয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এরপর শবনমকে হসপিটালে সানার কাছে নিয়ে যাওয়া হয়। সন্তানের এই অবস্থা দেখে শবনম তো সহ্য করতে পারছে না। সিন চলে যায় পরবর্তী দিন। কুসুম আর বিজয় ওই সকল মেয়েদেরকে গুজরাটের সুরাতে নিয়ে গিয়েছে। এদিকে ভার্তিকা ওই এনজিওতে গিয়ে খুশিকেও জানিয়ে দেয় সানার আসল মাকে পাওয়া গিয়েছে। তখনই লন্ডন কল করে জানায় সে বিজয় সম্পর্কে তথ্য নিয়ে কিছুই পায়নি। মানে বিজয় একরকম গোস্ট। ও মূলত এসকর্ট সার্ভিসে কাজ করে। আজই দিল্লির একটা হোটেলে মিতুল খান্না নামে কলকাতার এক সাপ্লাইয়ের সাথে ডিল করতে যাচ্ছে। অন্যদিকে রোহতাকে সিমরান যে গাড়ির তথ্য নিতে দিয়েছিল, আরটিও থেকে জানায় ওই গাড়িটি মিনা চৌধুরীর নামে রেজিস্টার করা। ঠিকানা নিয়ে সিমরান সেই বাড়িতেও যায়। তবে মিনারা তো অনেক আগে এখান থেকে চলে গিয়েছে। তবে মিনার ড্রাইভার খুব চতুরতার সাথে সিমরানকে বাড়ির মধ্যে নিয়ে বেহুশ করে বেঁধে ফেলে। আর লন্ডনে তার তথ্য মতো ভার্তিকা ভূপেন্দ্রকে নিয়ে সন্ধ্যা নাগাদ ওই হোটেলে চলে যায়। তারা গিয়ে জানতে পারে মিতুল খান্না এই হোটেল চেক ইন করেছে, আর থাই রেস্টুরেন্টে তার মিটিংও আছে, সেখানে রিজার্ভেশন করা। এজন্য ভূপেন্দ্র উপরে রুম চেক করতে যায়, কিন্তু ভূপেন্দ্র রুমে গিয়ে দেখে রুমের মধ্যে কেউই নেই। আর এদিকে ভার্তিকা রেস্টুরেন্টে গিয়ে দেখে মাথা ঘুরে একটি মেয়ে পড়ে গেছে। ভার্তিকা মেয়েটিকে সাহায্য করার চেষ্টা করে, আর এইখানেই দেখা যায় এ অন্য কেউ নয়, মিনা। মিনা তো ভার্তিকাকে দেখা মাত্র তার পিলেটা চমকে যায়। মিনাও বুঝতে পারছে ভার্তিকা তাকে ধরতে এসেছে, কিন্তু মিনা ভার্তিকাকে সেই বিষয়টি বুঝতে না দিয়ে চতুরতার সাথে সেখান থেকে চলে যায়। আর এরপর ভার্তিকা রেস্টুরেন্টের স্টাফের কাছে এই টেবিলের বিষয়ে জানতে চাইলে সে জানায় এই টেবিলের গেস্ট তো মাত্র চলে গেল। ভার্তিকাও বুঝতে পারে সে অন্য কেউ নয়, মিনার সাথে কথা বলেছে। তবে এতক্ষণে মিনা এখান থেকে পালিয়ে গেছে। এদিকে যে মিতুল খান্নার সাথে সে 10টি মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছিল, সে মিতুল খান্নার সাথে দেখা করতে পারেনি। আবার জনও মেয়েদের জন্য তাগাদা দিচ্ছে। তাই মিনা জনকে বলে 30টা মেয়ে রেডি আছে, আমি মেয়েদের ছবি পাঠিয়ে দিচ্ছি, একদম ফার্স্ট ক্লাস, আপনি দেখুন পছন্দ হবে। কিন্তু জনের কথা এটা তো আমার ডিল ছিল না। একদিকে জনের প্যারা, তারপর আবার বিজয় কল করে জানায় ভাই যে 48 ঘন্টার মধ্যে তার টাকা ফেরত চেয়েছে। বিজয় প্ল্যান করে আপাতত তাদের কাছে যে ক্যাশ টাকা আছে সে টাকাটা পরিশোধ করে দিবে, আর বাকি মেয়েদের ডেলিভারি দেওয়ার পর যে টাকা পাবে তা দিয়ে পরিশোধ করে দিবে। আবার সকাল থেকেই নীতি সিমরানকে কল করে পাচ্ছে না। নীতি থানায় কল করে জানতে পারে সিমরান থানাতেও আসেনি, এমনকি বাড়িতেও নেই। এই জন্য নীতির একটু সন্দেহ হয়। নীতি ভার্তিকাকে বলে রোহতাকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।
আর অন্যদিকে ভীমলা আর জয়রাজ শবনমের মেয়েকে খুঁজতে মুজফ্ফরপুরে এসেছে। তারা শবনমের মেয়ে সোনিয়াকে খুঁজে বের করতে কল্যাণীর মেয়ে দীপাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীপা প্রথমে স্বীকার করছিল না, পরে অবশ্য কল্যাণীর কথা বলা হয় যে তোমার মা একটা ট্রাফিকিং গ্যাংয়ের সাথে জড়িয়ে গিয়েছিল, যে জন্য শেষ পরিণত কি হয়েছে তুমি তো দেখেছই। তাই আমাদের সহযোগিতা না করলে তোমাকে আমরা বাঁচাতে পারবো না। একসময় দীপা বলে দেয় সে আজ সকালেই সোনিয়াকে ভিক্ষুক গ্যাংয়ের কাছে বিক্রি করেছে, যারা ছোট বাচ্চাদেরকে রেলওয়ে স্টেশনে বা বাস স্টেশনে নিয়ে ভিক্ষা করায়। দীপার দেওয়া তথ্য নিয়ে জয়রাজ আর ভীমলার লোকাল পুলিশের সাহায্য নিয়ে ওই ভিক্ষুক গ্যাংয়ের থেকে সোনিয়াকে উদ্ধার করে। সিন চলে যায় সুরাতে। মিনাও সেই গোডাউনে পৌঁছে গেছে। মিনা জনকে এখানে 30টি মেয়েরই ফটো পাঠিয়েছিল। জন সেখান থেকে সোনামকে পছন্দ করে, আর এরপর মিনা সোনামের সাথে ভিডিও কলে জনের কথা পর্যন্ত বলিয়ে দেয়। আর এতে করে জন 30টি মেয়ে ডেলিভারি নিতে রাজি হয়ে যায়। এদিকে আবার ভাই যে সময় বেঁধে দিয়েছে, তাকেও তার টাকা পরিশোধ করতে হবে। তাই বিজয় যেতে চাচ্ছিল, কিন্তু মিনা বিজয়কে একা যেতে দিবে না, মিনা নিজেও সাথে যাবে। অন্যদিকে সুধীর আর সুভাষ প্রীতবিহারের বাব্বুর কাছে গিয়েছে, মানে কল্যাণী শবনমের ছেলেকে যার কাছে বিক্রি করেছিল। তারা খুঁজতে খুঁজতে সে বাব্বুকে পেয়েও যায়, আর সেখান থেকে সমীরকে উদ্ধার করে নিয়ে আসে। শেষমেশ শবনমের 3টি বাচ্চা উদ্ধার হলো। 2জন সুস্থ আছে, কিন্তু একজন জীবন মৃত্যুর সাথে লড়ছে, সে হচ্ছে সানা। অন্যদিকে বিজয় মিনাকে নিয়ে ভাইজি টাকা পরিশোধ করতে যায়, তবে ভাইজি সরাসরি ডিল করে না। তার নিচে তার ছোট ভাই আছে। বিজয়রা তার সাথে কথা বলছিল। ভাইজির কথা মতো তাদের 2 কোটি টাকা পরিশোধ করার কথা, কিন্তু মিনারা 1.5 কোটি টাকা দিয়ে বাকি 50 লাখ পরে দিতে যাচ্ছিল। আর এটা নিয়ে মিনার সাথে ভাইজির ছোট ভাইয়ের সাথে একসময় অনেক তর্ক বেঁধে যায়। মিনাও নিজের অপমান সহ্য করতে না পেরে একসময় ব্যাগ থেকে গান বের করে তাকে সাই সাই করে শ্যুট করে দেয়। বিজয় বাধ্য হয়ে আশেপাশে সবাইকে শ্যুট করে মেরে ফেলে, কারণ তারও তো করার কিছু নেই। এরপর দুজনই সেখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে চলে যায়। কিন্তু বিজয় জানে আজ যেটা করেছে এটা একদম বাড়াবাড়ি হয়ে গেছে, এর মাসুল তাদের দিতে হবে। একদিকে পুলিশ, অন্যদিকে ভাইজি, তাদের বাঁচার কোনো সম্ভাবনাই নেই। মিনার কথা তুমি চিন্তা করো না, 24 ঘন্টার মধ্যেই মেয়েদেরকে ডেলিভারি দেওয়ার পর আমাদের আর কে পায়। এদিকে দিনের বেলায় লোকালয়ের মধ্যে 3 জনকে এভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। বিজয়রা যেখানে 3 জনকে শ্যুট করেছে সেখানে সিসিটিভি ক্যামেরায় তাদের 2 জনকে দেখা যাওয়ায় সুরাত পুলিশ দ্রুত দিল্লি পুলিশকে তথ্য দিয়ে দেয়। আর খবর পেয়ে ভার্তিকা ভূপেন্দ্রকে নিয়ে দ্রুত সুরাতে চলে আসে। আর অন্যদিকে নীতি সিমরানকে খুঁজতে খুঁজতে রোহতাক পুলিশকে সাথে নিয়ে মিনাদের সে ফার্ম হাউস পর্যন্ত পৌঁছে যায়। আর সেখান থেকে তারা সিমরানকে জীবিত উদ্ধার করে। সাথে তারা এখানে দায়িত্বে থাকা একজনকে অ্যারেস্টও করে। মূলত ওই বিজয়ের কথা মতোই এখানে সবকিছু পরিচালনা করত। নীতি তখন দিল্লিতে আশুতোষকে কল করে এবং বলে এই ফোন থেকে যদি বিজয়কে কল করা হয় তুমি কি তার লোকেশন ট্রেস করতে পারবে? আশুতোষ বলে অবশ্যই পারবো। এই জন্য নীতি ওই ব্যক্তিকে দিয়ে বিজয়কে কল করায়। আর বিজয় রিসিভ করা মাত্রই আশুতোষ বিজয়ের কারেন্ট লোকেশন বের করে ফেলে। আবার বিজয়ের কথার মধ্যে বুঝতে পারে ও ধরা পড়ে গেছে, সাথে এটাও বুঝতে পারছে তার ফোন লোকেশনও হয়তো বা ট্রেস হয়েছে। এই জন্য তাদেরকে এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। এই জন্য তারা এখান থেকে বের হতে প্রস্তুতি নিতে শুরু করে। আবার আশুতোষ লোকেশন দেওয়া মাত্রই নীতি ভার্তিকাকে লোকেশন দিয়ে দিলে ভার্তিকা সুরাট পুলিশকে নিয়ে দ্রুত সেখানে রেড দেয়। মিনারা তখন ওই মেয়েদের কন্টেইনারে তুলছিল। বিজয় পুলিশের গাড়ি দেখতে পেয়ে গুলি চালানো শুরু করে, এমনকি কিছুক্ষণ পর্যন্ত পুলিশকে আটকেও রাখে। যে জন্য এই সুযোগে মিনার কুসুম ওই মেয়েদেরকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এরপর পুলিশের সাথে বন্দুকযুদ্ধে বিজয়ের গায়ে একটি গুলি লাগে। বিজয় কোনো মতো তার জীবন নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে পালানোর সময় তার ফোনটি পড়ে যায়। ফোনটি ভূপেন্দ্রর হাতে পড়ে। ভার্তিকারাও ভিতরে ঢুকে বুঝতে পারে ওই মেয়েদেরকে এখানে রাখা হয়েছিল। এই ঘটনার পর মিনার কুসুম ওই সকল মেয়েদেরকে মুম্বাইয়ের একটি কন্টেইনার ইয়ার্ডে নিয়ে যায়। অন্যদিকে সকাল হতেই ভার্তিকা দিল্লিতে ফিরে এসেছে। আর আসা মাত্রই সে যে খবরটা পায় তার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। হসপিটাল থেকে খবর আসে সানা আর বেঁচে নেই। খবর পাওয়া মাত্রই ভার্তিকা হসপিটালে ছুটে যায়। তার টিমের সব সদস্যরা চলে এসেছে। দায়িত্বরত ডক্টর মিডিয়াকেও বিষয়টি জানিয়ে দেয়। তবে মিডিয়া বারবার জানতে চাচ্ছিল যেই মেয়েটি সানাকে মেরে ফেললো ওই মেয়েটির কি হবে। ভার্তিকা তখন বাধ্য হয়ে তাদেরকে বলে সানা, সানার মা আর যে মেয়েটার জন্য ওর এই অবস্থা হচ্ছে তারা কেউই ক্রিমিনাল না, এরা সবাই ভিকটিম। তাই দয়া করে এদেরকে ক্রিমিনাল ট্যাগ দিবেন না। আমাদের কাজ ক্রিমিনালকে খুঁজে বের করা। আমাদেরকে ওই সকল ক্রিমিনালকে ধরতে দিন যাদের কারণে এই সকল মেয়েদের জীবন এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। সানার মৃত্যুর খবরে পুরো শহরে শোক নেমে আসে। ভার্তিকা অফিসে গিয়েও দেখে নীতি সানাকে অ্যাডপ্ট করার জন্য লিগার প্রস্তুতি নিচ্ছিল। ভার্তিকা নীতিকেও সান্ত্বনা দেয়।
কারণ এখন তো সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। সিন চলে যায় মুম্বাইয়ের সেই শিপিং ইয়ার্ডে। আজই এই সকল মেয়েদেরকে একটি কন্টেইনারে ভরে পাচার করা হবে। এই জন্য মিনা সবাইকে ব্রিফ করছিল। এদের মধ্যে একটি মেয়ে খুবই অসুস্থ, মিনার কথার মধ্যে বারবার কাশি দিচ্ছে। এই জন্য মিনা একসময় নিজের রাগ ধরে রাখতে না পেরে ওই মেয়ের মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেয়। সবার সামনে এই প্রথম মিনা তার আসল চেহারা দেখালো। আর মিনার আসল চেহারা দেখার পর সবাই তো একদম ভয়ে কাঁপছে। সোনামও বুঝতে পারছে তাদের সাথে খারাপ কিছু হতে চলেছে। আবার এদিকে সুরাতে ভূপেন্দ্র বিজয়ের যে ফোনটি পেয়েছিল ওই ফোনটি সেখানে আনলক করতে না পারায় দিল্লিতে নিয়ে এসে আশুতোষকে দেয়। বিজয়কেও দেখা যায় এক হাতে গুলি খেয়ে ট্রাকে করে মুম্বাইতে আসছে। এদিকে কমিশনার ভার্তিকাকে ডেকে এই কেসের আপডেট জানতে চায়। ভার্তিকা জানানোর পর কমিশনার বলে, আমাদের হাতে আর সময় নেই, এই কেসটি এমনিতে কমপ্লিকেটেড হয়ে গেছে, কেসটিকে সিবিআইয়ের কাছে হ্যান্ড ওভার করতে হবে। ভার্তিকার কথা, এই কেসটি আমাদের, এই কেস সম্পর্কে আমরা স্টাডি করেছি, ওরা কিভাবে কাজ করে সেটা আমরা জানি। সিবিআইকে কেস দিলে ওদের কেস সম্পর্কে বুঝতে 7 দিন লেগে যাবে, ততদিনে এই সকল মেয়েরা কোথায় চলে যাবে আমরা খুঁজে পর্যন্ত পাবো না। তাই আমাকে একটু সময় দিন, অন্তত মেয়েদেরকে বাঁচাতে দিন। কমিশনার তখন অনেক চিন্তাভাবনা করে ভার্তিকাকে একটি শর্ত জুড়ে দেয়, যদি তুমি ওই মেয়েদেরকে উদ্ধার করতে পারো তবে ভালো, আর যদি না পারো তাহলে তুমি সহ তোমার টিমের যারা রয়েছে তাদের কেরিয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। ভার্তিকাও সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে। এদিকে মিনারা ওই মেয়েদেরকে যে কন্টেইনার করে পাঠাবে ওই কন্টেইনারে তাদের জন্য শুকনা খাবার, পানি এবং সব সরঞ্জাম তোলা হচ্ছিল। সোনাম ওদেরকে বুঝতে পারে তাদেরকে এই কন্টেইনারের মধ্যে করে নেওয়া হবে। আবার মিনা বারবার বিজয় নম্বর কল করছে। আশুতোষ বিজয়ের ফোনটি তার সিস্টেমে কানেক্ট করতেই মিনার কল দেখতে পেয়ে মিনার লোকেশন ট্রেস করার চেষ্টা করছে, কিন্তু মিনা প্রত্যেকবার একটি করে নতুন সিম দিয়ে ট্রাই করছে আর কথা বলতে না পেরে শেষ পর্যন্ত সিমটি ভেঙে ফেলছে। আর শেষমেশ আশুতোষ কম্পিউটার সিস্টেম দিয়ে ফোনটি রিসিভ করলে মিনার বর্তমান লোকেশন ট্রেস করে ফেলে। সাথে সাথে ভার্তিকাকে জানানো মাত্র ভার্তিকা কমিশনারকে জানিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা মুম্বাইয়ের লোকাল পুলিশকে খবর দিয়ে পুরো এরিয়া ঘিরে রাখতে বলে। এদিকে মিনা ওই সকল মেয়েদেরকে ঘুমের ওষুধ খাইয়ে একজন একজন করে কন্টেইনারে তুলছে। আর এই সুযোগে সোনাম সেখান থেকে পালিয়ে যায়। মিনা সহ তার লোকজন সোনামকে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু এত বড় এয়ারটার এত কন্টেইনারে ভিড়ে তারা সোনামকে আর খুঁজেই পায়নি। বিজয় খুব কাছেই চলে এসেছে। মিনা জনের সাথে চুক্তি করেছে 30টি মেয়েকে সে পাঠাবে, কিন্তু এখানে আছে 29টি মেয়ে। আরেকটি মেয়ে সে কোথায় পাবে? সোনমকে তো খুঁজে পাচ্ছে না, হাতে সময়ও নেই। এই জন্য মিনা এক সময় কুসুমকে চেতনানাশক দিয়ে কুসুমকে ওই সকল মেয়েদের সাথে দিয়ে দেয়, মানে কুসুমকে সহ 30টি পূরণ করলো। এই হলো ব্যবসা। এরপর কন্টেনারের মুখটি সিল করে জায়গা মতো রেখে দেয়। এর মধ্যে বিজয় এসে পড়েছে। সব কিছু হয়ে গেলে মিনা জনকেও জানিয়ে দেয় যে সব কিছু রেডি। এর মধ্যে ভার্তিকা সহ পুরো টিম এই ইয়ার্ডে চলে এসেছে। এই পুরো ইয়ার্ডটি 10 একর জমির উপর, আর এই জায়গাটা বেসরকারি হয়, আশেপাশে তেমন কোনো গার্ড নেই। তবে লোকাল পুলিশের এসিপি জানায় যে প্রত্যেকটি গেট আমরা বন্ধ করে দিয়েছি। মেয়েদেরকে কোন কন্টেইনার রাখা হচ্ছে আমাদেরকে সেটা খুঁজে বের করতে হবে। ভার্তিকা কয়েকটি টিমে বিভক্ত হয়ে কন্টেইনার তল্লাশি করতে শুরু করে। আর এভাবে খুঁজতে খুঁজতে একসময় তারা সোনমকে পেয়ে যায়। সোনমের কাছে ওই সকল মেয়ে আর কন্টেইনারের বিষয়ে জানতে চাইলে সোনম ভালো করে মনে করে জানায় 13755532 নম্বরের একটি গ্রিন কন্টেইনারের মধ্যে সবাইকে তোলা হয়েছিল। এমনকি খুঁজতে খুঁজতে ওই কন্টেইনারটি পেয়েও যায়। কন্টেইনার খুলতেই দেখা যায় 29টি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এদের অনেকেই পুরো অজ্ঞান, আবার অনেকেই একটু সেন্স আছে। নীতিও দেখে কুসুমকে এর মধ্যে আটকে রাখা হয়েছে। নীতি কুসুমকে জাগায় এবং জানতে চায় মিনা কোথায়। কুসুম শুধু বলে ওই শয়তানকে ছাড়বেন না। এদিকে মিনাকে দেখা যায় তার সহযোগীদের নিয়ে কন্টেইনার ইয়ার্ড থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইয়ার্ডের মাথায় ভীমলা সহ কয়েকজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়ে থাকায় মিনারা বাধ্য হয়ে তাদের উপর গুলি চালায়। আর উল্টো পুলিশ গুলি চালালে মিনার সাথে থাকা 2 সহযোগী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ভাগ্যক্রমে মিনা সেখান থেকে ভিতরের দিকে পালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত ভার্তিকার সামনে গিয়ে পড়ে। ভার্তিকা মিনাকে গান পয়েন্ট করে তার গানটি ফেলে দিতে বলে, কিন্তু মিনা তার গান না ফেলে উল্টো ভার্তিকাকে লেকচার শোনাচ্ছিল। মিনা একসময় ভার্তিকাকে এটাও জানায় সে কিভাবে এই চক্রের সাথে জড়িয়েছে। এখানে মিনার কথা আমরা জানতে পারি মিনা অনেক গরিব ঘরের মেয়ে ছিল। তাদের ওখানে মেয়েদেরকে একদম অবহেলা করা হতো। অনেক ছোট অবস্থায় তাকে এক বৃদ্ধ ব্যক্তির কাছে বিয়ে দেওয়া হয়েছিল। সেই অল্প বয়স থেকেই মিনাকে সেই বৃদ্ধ ব্যক্তির লালসার শিকার হয়ে আসতে হয়েছে। আর মিনার স্বামী মারা যাওয়ার পর মিনা বিজয়কে নিয়ে এই ধান্দা শুরু করেছে। কিন্তু মিনা যেটা করছে এতে মিনার বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই, কারণ মিনার কাছে মিনা কোনো অন্যায় করেনি। মিনার কথা 1 মিনা যদি চলে যায় 10টা মিনা দাঁড়াবে। তুমি কিছুতে এটা বন্ধ করতে পারবে না। আমি মরে গেলেও এটা বন্ধ হবে না।
একদিকে মিনা ভার্তিকার সাথে কথা বলছে, আর অন্যদিকে বিজয় একটা দেখতে পেয়ে ভার্তিকার পায়ে গুলি করে। গুলির শব্দ পেয়ে ভূপেন্দ্ররা এসে বিজয়কে দেখেই বিজয়কে গুলি করে মেরে ফেলে। আর এটা দেখে মিনা সহ্য করতে না পেরে এলোপাতাড়ি গুলি চালাচ্ছিল। শেষমেশ ভার্তিকা নিজেই মিনাকে গুলি করে মেরে ফেলে। আর এভাবেই মিনার সহ তার পুরো চক্রের শেষটা হয়। সিন চলে যায় এর কয়েকদিন পর। খুশিকে ম্যাজিস্ট্রেটের কাছে নেওয়া হয়েছে। খুশি এখন অপ্রাপ্তবয়স্ক। তার সাথে যে অন্যায় হয়েছে সবকিছু বিবেচনায় নিয়ে, যদিও সানার সাথে যা হয়েছিল তার জন্য খুশি দায় ছিল, তারপরও খুশি সানাকে বাঁচাতে হসপিটালে নিয়ে গিয়েছিল। মানে খুশির ইন্টেনশন ছিল সে সানাকে বাঁচাবে। এই সব কিছু মাথায় রেখে খুশিকে উইমেন্স শেল্টার ফর কাউন্সেলিং অ্যান্ড রিহ্যাবিলিটেশনের জন্য পাঠানো হয়। ভার্তিকাও শেষমেশ খুশিকে বোঝায়, তুমি তো সানাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলে, সেই সান্ত্বনা নিয়ে বাকি জীবন পার করতে হবে। আর এখানেই গল্পটা শেষ হয়। 2012 সালের জানুয়ারির 18 তারিখে ফালাককে হসপিটালে রেখে যাওয়া হয়েছিল। কিন্তু জীবনের সাথে যুদ্ধ করতে করতে মার্চের 15 তারিখ ফালাক মারা যায়। এটাই ছিল ফালাকের জীবনের গল্প। তবে এই সিরিজটি ফালাকের গল্পের উপর অনুপ্রাণিত হয়ে কিন্তু তৈরি করা হয়েছে। যদি ফালাকের স্টোরির কথা বলি, সেখানে আরও অনেক গল্প আছে, আমি সেই বিষয়ে গেলাম না। কিন্তু এই ছোট্ট বাচ্চাটার সাথে যেটা হয়েছিল সেটা আসলে হৃদয় বিদারক। তো দিল্লি ক্রাইমের 3টি সিজনে আমি এক্সপ্লেন করে দিলাম। এর মধ্যে কোন সিজনটা আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।